যে তিনি একেবারে কড়াকড়ি একটি অবস্থার ভিতরে আছেন। তবে এটা সত্য যে শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী এবং একটি বড় শক্তির প্রাইম টার্গেট। তাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, বারবার আঘাত হানা হয়েছে। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট, তার পরবর্তী 24 সালের যে ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটলো, যেখানে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলেছেন যে আমাদের টার্গেট বঙ্গভবন গণভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। অর্থাৎ তারা শেখ হাসিনাকে হত্যা করতে চান। সে কারণে শেখ হাসিনার নিরাপত্তাটা, তিনি যেখানে আছেন সেখানে নিরাপত্তাটা জোরদার থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ যে সকল দেশ শেখ হাসিনাকে হত্যা করতে বাংলাদেশে তাদের গুপ্তচর অথবা তাদের অনুসারীদের ব্যবহার করেন, সেই সকল দেশের অভিজ্ঞতা কি? তারা পৃথিবীর অনেক দেশেই তাদের গুপ্ত ঘাতকদের দিয়ে অনেক রাষ্ট্রপ্রধান সংগঠন প্রধানদের হত্যা করেছেন। সেই অভিজ্ঞতাটা তো আমাদের রয়েছে। কাজে শেখ হাসিনার নিরাপত্তাটা তিনি যে দেশে আছেন তারা খুব জোরদার ভাবে দেবেন, এটাই স্বাভাবিক। তবে তিনি রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না, এটা সম্পূর্ণরূপে অসত্য। আমাদের সঙ্গে যে আলোচনা করেছেন, তিনি রাজনীতিতে কি করতে চান, তিনি বাংলাদেশে কি করেছেন, কি কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার সঙ্গে কারা জড়িত ছিল, ভবিষ্যতে তিনি কি করবেন, কিভাবে বাংলাদেশের মানুষকে সমৃদ্ধ সোনালী বাংলাদেশে আরো সমৃদ্ধ করবেন, এ সকল বিষয় নিয়ে কথা বলেছেন। এবং আমরা যারা গিয়েছি প্রত্যেকের মতামত নিয়েছেন, প্রত্যেকের এলাকার খবর নিয়েছেন। এমনকি ছাত্রলীগের সদ্য সাবেক একজন ইয়াং লেডি গেছিল, তার কাছে জিজ্ঞেস করছেন তোমার বাড়ির অবস্থা কি, তোমার বাবার অবস্থা কি। আর একজন যুব মহিলা লীগের নেত্রী গেছেন, তার সঙ্গে কথা বলেছেন। বিদেশ থেকে যারা আসছেন তাদের বিদেশের অবস্থাকে জিজ্ঞেস করেছেন। আমার কাছে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ছিল, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেছেন এবং কি করণীয় সেই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্ব এলাকায় কিভাবে নেতা কর্মীদেরকে সক্রিয় রাখতে হবে, তার সঙ্গে কমিউনিকেশন রাখতে হবে। যারা মিথ্যা মামলায় আক্রান্ত তাদের কিভাবে জামিনের ব্যবস্থা করতে হবে, মামলা কিভাবে কন্টেস্ট করতে হবে, লয়ার এনগেজ করতে হবে, তাদের পরিবারকে কিভাবে সাহায্য করতে হবে, যারা শহীদ হয়েছে অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে কিভাবে দেখতে হবে, সমস্ত বিষয় তিনি আলাপ আলোচনা করেছেন। এটাতে রাজনীতির অংশ। এবং সেই কথাগুলো যে আমি আপনার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে বললাম, বাংলাদেশের একটা মেইন স্ট্রিম একটি পত্রিকা পড়ে কতজন লোকে, আর আপনার এই ভিডিও কন্টেন্টসটা দেখবে কত লোকে। ওই মেইন স্ট্রিম ইলেকট্রনিক বা প্রিন্টিং মিডিয়ার চেয়ে আপনারটা 1000 গুণে মানুষ দেখবে। কাজে শেখ হাসিনার বার্তাটা তিনি যেমন বিভিন্ন কনফারেন্সে বলতেছেন, আবার তার হয়ে আমরা যেটা বলতেছি এটা কিন্তু রাজনীতির একটা অংশ। এবং তার পরিকল্পনা অনুযায়ী মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বিভিন্ন সংগঠনকে রিস্টাবলিশ করা হচ্ছে, ছাত্রলীগের কমিটি করা হচ্ছে, যুবলীগের কমিটি করা হচ্ছে। এগুলো রাজনীতির অংশ না? কাজে রাজনীতি তিনি সক্রিয়ভাবে করছেন এবং কোনোভাবেই তিনি নির্জীব অথবা তিনি কোনোভাবে হতাশ অথবা তিনি কোনোভাবে রাজনীতি করা থেকে বিরত আছেন বা কেউ তাকে বিরত রাখছে, এই জাতীয় যে ন্যারেটিভটা, এটা সর্বৈবভাবে মিথ্যা। এই যে আপনি বলছেন তাকে খুব উদ্দীপ্ত দেখেছেন, এই যে হঠাৎ করে ঘোষণা দিয়ে দিলেন একদম ডিসেম্বরেই যাবেন, মে মাস থেকেই দেওয়া শুরু করেছেন ঘোষণা, এখন বলছেন এই যে আপনাদের সহ যাবেন। আপনি যেমন, আপনি তো ভারতে না, আপনি যুক্তরাজ্যে আছেন, আপনি এখানে তো এইখান থেকে আপনি গেলেন, আমরা খবর পেলাম যে দিল্লিতে যুক্তরাষ্ট্র থেকে, অস্ট্রেলিয়া থেকে, নানা জায়গা থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতারাই সেখানে গেছেন। তো মানে এই আপনারা এরকম নানা দেশ থেকে তার সঙ্গে আসলেই বাংলাদেশে ফিরে যাবেন, এটাও তো অনেককে খুব সন্দিহান করছে যে নিরাপত্তা রেখে, পরিবার পরিজন রেখে আপনারা হঠাৎ করে জেলে ঢুকতে কেন শেখ হাসিনার সঙ্গে যাবেন? এই বিষয়টা নিয়ে আপনারা, মানে তার ঝুঁকি, আপনাদের ঝুঁকি, এসব নিয়ে কথা বলার সুযোগ হয়েছে তার সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে? হ্যাঁ, এই বিষয়টা নিয়েও বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আমি সুনির্দিষ্টভাবে কথা বলেছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন, বিশেষ করে যারা একটু প্রবীণ রাজনৈতিক নেতাকর্মী তারাও কথা বলেছেন। সেখানে খুব পরিষ্কার কথা হলো, রাজনীতি তো প্রতিদিন ক্ষমতায় থাকবো, ক্ষমতার আরামায়েশ ভোগ করবো, এটা রাজনীতি না। রাজনীতির উত্থান থাকবে, পতন থাকবে, ক্ষমতা থাকবে, ক্ষমতার বাইরে থাকবে। একটা প্রচলিত শব্দ আছে যে সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। কাজে আমরা যারা রাজনীতি করি, আমি যেমন আমার জায়গায় বলতে পারি, জিয়াউর রহমানের সামরিক শাসনের সময় আমি দীর্ঘদিন জেলে ছিলাম। এরশাদ সাহেব সামরিক শাসন জারি করার পর জেলে ছিলাম, শুধু জেলে না, রিমান্ডের নামে অমানবিক টর্চারের শিকার হয়েছি। কাজে আমি রাজনীতি করব, সবসময় ক্ষমতার পাশে থাকবো, একেবারে ফুলের পাপড়ি বেছানো পথ থেকে চলবে এটা না।
শেখ হাসিনা রাজনৈতিক জীবনটা যদি আপনি দেখেন, তিনি যখন ছাত্র রাজনীতি করতেন, ইডেন কলেজের ভিপি ছিলেন, সেই ধারাবাহিকতায় যদি দেখেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে তো তিনি প্রায় ৪৫ বছর রাজনীতিতে আছেন। এর পূর্বে তিনি ছাত্র রাজনীতি করেছেন, প্রত্যক্ষ না হলে তার বাবার রাজনৈতিক পরিবারের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যদি কাউন্ট করেন তাহলে শেখ হাসিনা সেটা। রাজনীতির বিরোধী দলে, রাস্তায় এবং ক্ষমতায়। কাজে আমি তার কর্মী হিসাবে শুধু না, আমার মতো যারা আওয়ামী লীগ করেন তারা সকলে মিলে এই ক্রান্তিকে মোকাবেলা করার জন্য, ক্রান্তিকালকে, শেখ হাসিনার সঙ্গে আমরা অবশ্যই যাব। আর আওয়ামী লীগের নিরেট আমাদের রেকর্ডীয় নেতা কর্মীর সংখ্যা ৬ কোটির ঊর্ধ্বে, ৬ কোটির ঊর্ধ্বে। তা আমরা বিদেশ কজন আছি? বিদেশে ধরুন সব মিলে যদি ১,০০০ হয়, তো বাকি তো দেশের ভিতরই আছে। আমরা দেশের ভিতরে আমাদের নেতা কর্মীরা কাজ করছে। যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর তো ইংল্যান্ডে ছিলেন, আরো অনেকে বিদেশে ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন বিদেশে ছিলেন, তারা বাংলাদেশে ফিরে যাননি। আর শেখ হাসিনা তো বিদেশে আসেননি। রাষ্ট্রীয় প্রোটোকলে, রাষ্ট্রীয় যানবাহনে, রাষ্ট্রীয় বাহিনী তাকে দেশের বাইরে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে। শেখ হাসিনা দেশ থেকে চলে আসেন নাই, কোনো মুসলিকা দিয়ে আসেন নাই, আমরাও কোনো মুসলিকা দিয়ে আসিনি। কাজে তার সঙ্গে আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী, আমরা শেখ হাসিনার সঙ্গে যাব এবং একসঙ্গে আমরা আশা করছি সবাই একত্রে দেশে যাব। এবং দেশের ভিতর যে একটা আমি বলতে পারি যে আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো একটা লাভা স্তূপ আকারে রয়েছে, এটার উদ্গীরণ যখন হবে তখন ওই দেশের ভিতরে কে ঠেকাবার চেষ্টা করবে, এতে কিছুই হবে না। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে 111-এর সরকার কিন্তু কোনো বিমান শেখ হাসিনাকে বহন করবে না এমন নোটিফিকেশন জারি করেছিল। আবার মামলার ভয় দেখাবে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বিদেশি এবং দেশি দুই পক্ষ মিলে কিন্তু ট্রাইব্যুনালের জজ হয়েছিল। দুই পক্ষ মিলেই কিন্তু সরকারি প্রসিকিউশন এসেছিল, বঙ্গবন্ধুকে সাজা দেবেই দেবে। সেই ট্রাইব্যুনালের জাজরা কিন্তু পালিয়ে গেছে, সে আদালত কিন্তু আগুনে পুড়ে গেছে। পাকিস্তানে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর কিন্তু তারা করতে পারে নাই, যেমন ভাবে 111-এর সরকাররা পারে নাই। কাজে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ প্রক্রিয়ায় একটা মক ট্রায়ালের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে যে সাজা দেওয়া হচ্ছে, বিচার করা হচ্ছে, এগুলো নিয়ে শেখ হাসিনা মোটেও ঘাবড়াচ্ছে না। এবং আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমি অবশ্যই দেশে যাব এবং বিদেশে থাকা আমার বিশ্বাস প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার সঙ্গে অথবা তার নির্দেশিত সময় আমরা দেশে যাব। কারাগার আমাদের কাছে নতুন কিছু না। আর আওয়ামী লীগের ৬ কোটি লোকরে কারাগারে রাখার মতো কারাগার বাংলাদেশে নাই, এবং এত শক্তিশালী পাকিস্তানি শাসকরাও রাখতে পারেনি। আর বাংলাদেশে এখন যারা রাখতে চায় ইউনূসের এক্সটেনশন হিসাবে, আমার বিশ্বাস তারা কিছুই করতে পারবে না। কিন্তু আপনাদের তো বয়স হয়েছে, মানে সেটা নিয়েও অনেক আলাপ হচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে মানে শেখ হাসিনার বয়স হয়েছে, আপনাদের বয়স হয়েছে, আপনারা মিলেই দেশে ফিরবেন এবং সত্যি ভাবছেন যে দেশকে আবারও আপনাদের ভাষায় মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে পারবেন। মানে সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন আছে, তেমনি ১/১১ সরকারের কথাটা যখন বারবার আসে, কারণ খুব স্বাভাবিক, শেখ হাসিনাকে তখনও বিমানেই তো উঠতে দেওয়া হয়নি, ২ দফা বোধহয় উনি বিমানবন্দর থেকে ফেরত গেলেন। কিন্তু মনে করে দেখেন, আমি যদি ভুল বলি ঠিক করবেন আমাকে, যে তখন আপনারা তো দেশে, মানে আপনি তখন আইনি দলের হয়েও কিন্তু কাজ করছেন শেখ হাসিনার জন্য। হ্যাঁ, তো এবার তো আওয়ামী লীগের এই শীর্ষস্থানীয় আইনজীবীরা বা আওয়ামী পন্থী আইনজীবীরাও শেখ হাসিনার পক্ষে বা আপনাদের কারো পক্ষে আদালতে দাঁড়াতে পারছেন না। তো তাহলে আদালতে এত একটা বৈরী পরিবেশ, আপনাদের বয়স বেড়েছে, মানে আপনারা উদ্দীপ্ত, যে সেই উদ্দীপনা আসলে ভেতর থেকেই আসছে নাকি আপনারা ভারতের কাছ থেকে, অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলোর কাছ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে বয়স তো একটা বিষয় আছে, এটা অস্বীকার করা যাবে না। তবে কেউ চিরদিন চিরস্থায়ী না, ধারাবাহিকভাবে পরিবর্তন হবে, অন্যরা আসবে, আমাদের স্থান অন্যরা দখল করে নেবে। আপনার নিশ্চয়ই মনে আছে 111-এ কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আইনজীবীরা নানা কারণে, কেউ ভয়ে, কেউ প্রলোভনে, কেউ হুমকির মুখে শেখ হাসিনার পাশে দাঁড়াননি। কিন্তু সেদিন 2nd, 3rd গ্রেডের আইনজীবীরা কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়াবার পাশাপাশি সারা বাংলাদেশের
মানুষ কিন্তু আইনজীবীদের পাশে দাঁড়িয়েছিল, ফলে সেদিন কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিছু করতে পারেনি। এখন বাংলাদেশের আইন অঙ্গনে যা চলছে, ধরুন গতকালের কথাটাও যদি বলি, সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম, তরুণ তুর্কিরা রাস্তায় যে মিছিল করছে, সে মিছিলের সবচেয়ে বড় স্লোগান ছিল, আমরা শেখ হাসিনাকে চাই। শিক্ষার্থীরা গতদিন বাংলাদেশে, সারা বাংলাদেশের এই যে উত্তাল তরঙ্গ, এটা কিন্তু কৃষক, শ্রমিক, রাস্তাঘাটের দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ী সবাই বলতেছে যে শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার মানুষ দ্বিতীয়টা নাই, শেখ হাসিনাকে প্রয়োজন। ফলে অ্যাজ এ হোল কিন্তু বাংলাদেশ এখন শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করছে। আর এই প্রয়োজনীয়তাটা যখন উপলব্ধি করে, তখন যারা বিভ্রান্ত হয়েছিল নানা রকম প্রচারণায়, অপপ্রচারে, ধরেন একজনের কথা বলি আমি, বিএনপি মনোভাবাপন্ন BFIUজ এর সাবেক সভাপতি MA আজিজ, তিনি বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আর্টিকেল লিখেছি, ইউনূসের পক্ষে কথা বলেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি একটা রাম ছাগল, শেখ হাসিনাই সঠিক ছিলেন। এভাবে উপলব্ধি, যারা ওই যে বৈষম্য বিরোধীর নামে রাস্তায় নেমেছিল, তারাও বলছে যে আমরা বুঝতে পারিনি যেটা একটা মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্র ছিল। ফলে মানুষ যখন এক হয়ে যায়, তখন বিদেশি সাহায্য লাগে না। দেখেন 71 সালে কিন্তু পৃথিবী, সিলেট, আমি আমার অ্যাক্টিভিটি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আমাদের সহযোদ্ধারা আছেন সবার সাথে আমরা কথা বলছি, আমাদের সেন্ট্রাল নেতারা কথা বলছেন, এখানে আমাদের জাতীয় অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাদুর রহমান ফারুক, আমাদের যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমারা বেগম আঞ্জু, সাধারণ সম্পাদক শাহিনা আখতার এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু সহ আমাদের আরো অনেকগুলা সহযোগী সংগঠন, সবার সাথেই কথা হচ্ছে। এবং আমাদের যারা লন্ডনের বাইরে যারা আছেন, আমাদের প্রত্যেকটি শাখা সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, যার যার অবস্থান নিয়ে কথা বলছে। আমরা এখান থেকে লন্ডন থেকেই, মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার্ড প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এইটার মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে, আমাদের যারা নেতাকর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি, তার মানে 220 সিটা, মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন, তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন লামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। এবং আমাদের অনেক নেতাকর্মী, আমি গতকালকেও আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমাদের সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, আমাদের সিলেটের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব MP সিলেট 3 আসনের, তারা দুজনই আমাকে বলেছেন তারা আগেই চলে যাবেন। তারা চান যে তারা নেত্রীকে সেখানে রিসিভ করতে। আমাদের ছাত্রলীগের অনেক, যুবলীগের অনেক নেতৃবৃন্দ তারা দেশেই চলে গিয়েছেন, অনেকেই কিন্তু দেশে চলে গিয়েছেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, এবং আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সাথে কথা হয়েছে। ওনারা সবাই, মানে আমাদের জাজ আজাদুর রহমান আজাদ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি বিধান কুমার সাহা, তারাও প্রস্তুতি নিচ্ছেন। এখানে অনেকেই আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাই একসাথে, কেউ আবার আগেও চলে যাচ্ছেন যে নেত্রীকে তারা সেখানে রিসিভ করবেন। এবং আমি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি M নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাথে কথা হয়েছে। ওনারও ইউরোপ থেকে, আমরা 10টি খালি ইংল্যান্ড থেকে নিয়ে যাচ্ছি, নবনীতা চৌধুরী এবং আমাদের সিদ্দিক ভাই, আব্দুল সামাদ ভাই, আমাদের স্টেট আওয়ামী লীগের, মানে ইউনাইটেড স্টেট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, তারাও, এবং যুবলীগের মিজানুর রহমান চৌধুরী, তারপরে শেবুল সভাপতি, তারাও প্রস্তুতি নিচ্ছে আমেরিকার থেকে। এবং ইউরোপের আপনি জানেন প্রায় 30টি কমিটি আছে আওয়ামী লীগের, তো তারা আমাকে যেটা জানিয়েছেন এখন পর্যন্ত তারাও প্রায় 10-12টা চেষ্টা করবেন, 10টা বিমান যাতে তারা নিয়ে যেতে পারেন। এবং দেশ থেকে আমাদের যারা নেতাকর্মীরা আছেন তাদের টিকেটের টাকা তারাই দিবেন। যেমন আমার নির্বাচনের সময় আমি বলি যে অনেকেই কিন্তু প্রবাস থেকে গিয়েছিলেন সিলেটে, তো এখন যে এখানে 1 কোটি গুণ বেশি স্পিড, যে নেত্রী দেশে যাবেন, নেত্রী বলেছেন যে অনেকেই হয়তো এই কথাটা
কিভাবে নিবেন জানি না, যে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো আমি এই কারণেই বললাম যে আমার নির্বাচনে কিন্তু 1200-র মতো নেতাকর্মী গিয়েছিল। তো এখন আপনি বুঝেন যে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি বলেছেন আমি নেতাকর্মীদেরকে নিয়ে দেশে আমি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে যাব। তার মানে উনি যাবেন, মানে যাবেন উনি। আমরা সবাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। উনি যেটা বলেন এটা করেন। 10টা বিমান, এক একটা বিমানে 220টা করে আসন, তার মানে প্রায় 2200 জন আপনারা শুধু লন্ডন থেকে যাবেন, সেটা আপনারা ঠিক করেছেন এবং আপনারা নেত্রী যাওয়ার আগে যাবেন বলছেন। মানে আপনারা কোনো তারিখ পেয়েছেন শেখ হাসিনা কবে যাচ্ছেন? শুনেন, আমি আপনাকে এই কথা বলতে চাই, আমরা শুধু লন্ডন থেকে না, সমস্ত ইউকের সমস্ত, আপনারা জানেন প্রায় 60টি জায়গায় আমাদের কমিটি আছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় 60টি কমিটি আছে, যুবলীগের আছে, ছাত্রলীগের আছে, সব জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা। এবং এই সময়টায় আপনি জানেন হয়তো যে প্রায় লাখখানেক লোক ইউরোপ থেকে এসেছেন এখানে, ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে আছেন। এটা বিশাল জনগোষ্ঠী এবং এখানে আমাদের দলের সাপোর্টার, তারাও আমাদের সাথে কথা বলছেন, তারা সবাই কিন্তু যেতে চান। তো আমি আপনাকে বলতে চাই 10টি বিমানের নিচে একটি হবে না ইংল্যান্ড থেকে, এটা আমি আপনাকে হেল্প করে বলতে পারি। আমরা আগামী দিনে অলরেডি আমাদের এজেন্ট কনফার্ম করার পরে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে যে আমাদের এই বিমানগুলো কিভাবে কি হবে। আমরা কাতার, ইমিরেটস এবং এয়ার ইন্ডিয়া, ইতিহাদ 4টি এয়ারলাইন্সের সাথে কথা বলছি যে তারা আমাদেরকে যাতে সবকিছু ইয়ে করে। আপনার চার্টার প্লেনের তো আপনারা জানেন অনেক তাদের অনেক রিকোয়ারমেন্টস আছে, এগুলো আমরা ফুলফিল করে আমাদের এজেন্ট ইজ অ্যাকচুয়ালি অর্গানাইজিং দিস। তো আমি পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো বিষয়টা। কিন্তু ধরেন শেখ হাসিনাকেই তো 1-11 সরকারের সময়, আপনার তো খুব ভালো করে মনে থাকবে, 1-11 সরকারের সময় তো শেখ হাসিনাকে লন্ডন বিমানবন্দর থেকে একবার ফেরত আসতে হলো। ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দিল না, তিনি দেশে ফিরতে পারলেন না। পরে অবশ্য তিনি ফিরলেন শেষ পর্যন্ত 2007 সালের 7ই মে। মানে তার এক রকমের মানে দেশে ফেরার বিষয়ে তার যে দৃঢ় প্রতিজ্ঞা, এক রকমের জেদাজেদি, এর ফলে এবং দেশের ভেতরে জনগণের চাপ, 1-11 সরকার হার মানলো। আপনাদের এই বিমানগুলো যে বাংলাদেশ সরকার ঢুকতে দেবে, যেতে দেবে, সেটা আপনারা ভাবছেন কেন? আর আপনাদের একটা বিরাট অংশ তো আপনারা আসলে প্রবাসী, এবং বাংলাদেশে যেমন আপনারা অনেকেই নাগরিক, অনেকে নাগরিক নন হয়তো, কিন্তু এইখানে তো আপনাদের একেবারে নিরাপদ একটা আবাসস্থল আছে, মানে প্রবাসে দীর্ঘ জীবন আছে। এসবের মধ্যে এই ঝুঁকি নিয়ে আপনারা যাবেন স্থির করলেন কেন? আচ্ছা, আপনাকে প্রথম কথা বলতে চাই যে 111-এর কথা আপনি বলেছেন যে 111-এ মাননীয় নেত্রী যখন হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন, ব্রিটিশ এয়ারওয়েজ উনাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এটা ছিল তৎকালীন সময় ডিজিফাই থেকে তারা এটা বন্ধ করে দিয়েছিল, এবং যে কারণে ব্রিটিশ এয়ারওয়েজকে তারা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি কিন্তু নেত্রীর পিছনে দাঁড়িয়েছিলাম। উনি সেদিন বলেছিলেন তারা যতই আমাকে আটকানোর চেষ্টা করুক, একজন ব্রিটিশ এমপি উনার সাথে ছিলেন। তো আমাদের দলীয় নেতাকর্মী ছিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপাও ছিলেন, ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। আমরা অনেকেই দলীয় নেতাকর্মী আমরা সেদিন এখানে উপস্থিত ছিলাম। পরবর্তী উনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা, আমি বাংলাদেশে যাব। এবং উনি কিন্তু গিয়েছেন, এটা তো সত্য, উনি গিয়েছেন। এবং উনি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় নেমে উনি বলেছেন যে আমি এসেছি। পরবর্তী সময় সমস্ত ইতিহাস, উনাকে গ্রেপ্তার করা হলো, উনাকে 11 মাস জেলে রাখা হলো। তারপরে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, যারা সেদিন ডিজিএফআই এর দায়িত্ব ছিল, তাদের যারা প্রভুরা, তারা সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে, বাংলার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিকামী মানুষের কাছে, নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে, গণতন্ত্র মনা মানুষের কাছে তারা পরাজিত হয়ে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এবং এই নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সংখ্যা গরিষ্ঠ আসনে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছিল। এটা আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। পরবর্তী সমস্ত ইতিহাস, যারা ষড়যন্ত্রকারী, যারা দেশ বিরোধী, যারা বাংলাদেশ 1971 সালে চায় নাই, যারা তাদের প্রভু, এই যে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে,
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যেভাবে জোর করে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে এয়ারফোর্সের প্লেন দিয়ে উনাকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে উইথ প্রটোকল। আজকে দেশের মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে যে 2024 সালের 5ই আগস্টে তথাকথিত এই যে আপনার স্টুডেন্ট মুভমেন্ট, এই যে কোটা বিরোধী আন্দোলন, এইটাকে সামনে দিয়ে কারা এটার পিছনে ছিল, কারা তাদের প্রভু, কারা ডলার এখানে ইনভেস্ট করেছিল এই দেশকে ধ্বংস করার জন্য, এদেশের উন্নতি, এদেশের অগ্রগতি, এদেশের স্থিতিশীলতা, এদেশের গণতন্ত্র, এদেশের মানবাধিকার যাতে ধ্বংস হয়, এবং এরা কিন্তু ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা কি দেখি? আপনারা কোনো তারিখ পেয়েছেন? আপনারা নেত্রীর কাছ থেকে আপনাদের কোনো তারিখ পেয়েছেন? মানে এই যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, কবে যাবেন, কিভাবে প্রস্তুতিটা নিচ্ছেন? হ্যাঁ, আমরা এখনো আপনাকে তারিখ আমরা পরবর্তী সময় আমরা জানাবো। উনি ডিসেম্বরে বলেছেন উই হ্যাভ টু ওয়েট আনটিল এন্ড। আমরা আরো সামনে তো এখন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা পাবো, আমরা সবকিছুই পাবো। অবশ্যই আপনারাও জানবেন দেশবাসী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি 5 বারের প্রধানমন্ত্রী, উনি রয়টার্সে ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখেছেন, বিশ্বের 140টি মিডিয়া কভার করেছে। সো উনি বাংলাদেশে যাবেন, উনার সাথে আমার মনে হয় 200টি ইন্টারন্যাশনাল মিডিয়া যাবে, 200র মতো। সবাই কিন্তু যোগাযোগ করছে। আমাদের যে আমাদের একজন সিনিয়র নেতা আছেন, আমি ওনার নাম বলতে চাই না, যিনি এটা নিয়ে কাজ করছেন, উনি কিন্তু আমাকে জানালেন প্রায় 200র অধিক যে নেত্রীর সাথে কারা যেতে চায়, ওরা লিস্ট, মানে তারা যোগাযোগ করছেন যে উনি কিন্তু নেত্রীর সাথে ক্লোজলি প্রচার করছে, মা বোনের সম্মান যেভাবে ধ্বংস করেছে, সেই পাকিস্তানের সঙ্গে ঠিক আছে রাজনীতি চলে, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব চলে না। তাহলে সাম্প্রতিক সময় বা বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের সময় থেকে পাকিস্তানের সাথে আমাদের যে একটি অতি ঘনিষ্ঠতা, পাকিস্তান যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, পাকিস্তান হারিয়ে যাওয়া ভাই বলে সম্বোধন করলো বাংলাদেশকে 5 আগস্টের পর, 2024-এর 5 আগস্টের পর, এবং বিশেষ করে মার্কিন যে চুক্তি সম্পাদিত হয়েছে তাতে মার্কিন বলয়ের মধ্যে আমরা যেভাবে ঢুকে পড়ছি, আপনি কি মনে করেন যে সবকিছু মিলিয়ে মুক্তিযুদ্ধের সময় যে রাশিয়া ভারত আমাদের সহযোগিতা করেছিল তার উল্টো দিকে যে চিত্রটা ছিল আমরা সেটি কি এখন গ্রহণ করছি? পাকিস্তান, চীন, তুরস্ক, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের যে এক ধরনের প্রেম তো নয়, নত জনতা, আপনি কি মনে করছেন যে এর সাথে মুক্তিযুদ্ধ বিষয়টা লুকিয়ে রয়েছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ সব সময় ন্যায় বিচার করেন। অধ্যাপক ইউনূস যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতেন, তাহলে সারা বিশ্বে এবং বিশেষ করে আমার অধ্যাপক ইউনূসের প্রতি একটা ভুল ধারণা থেকে যেত। আজকে আমেরিকা বাংলাদেশের উপরে সেই মুক্তিযুদ্ধের সময় যতটা প্রভাব ফেলতে পারছে কখনো পারবে না। আমেরিকা। এবং আমি তো আশা করব যে যাতে রাজনৈতিক ভাবে তারেক রহমান গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করেন, কোন জবরদস্তি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি যাতে ব্যর্থ না হন। যেমন বলতেই হয়, আপনিও জেলে ছিলেন, আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, সংবিধান রক্ষার জন্য কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূসের আমলে আপনারা নির্যাতন সহ্য করেছেন। সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই দেশের মানুষের পক্ষ থেকে। এবং ওই মামলায় খুব সম্ভবত সেটা ছিল 28শে অক্টোবর বা নভেম্বর, হ্যাঁ, জঘন্যতম বাংলাদেশে আমার মনে হয় এইরকম জঘন্যতম যারা সন্ত্রাস করেছে তাদের নয়, যারা সন্ত্রাসের দ্বারা সন্ত্রাসিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের নামে মোকদ্দমা করে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এমন উপমা বাংলাদেশে আপনি দ্বিতীয় কোনোটা পাবেন না। মুক্তিযোদ্ধারা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন,
এবং আহ আপনার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি অভিযোগ ঠিক না, মানে আমি এটি অভিযোগও বলবো না, এটি এক ধরনের নোংরামি কিনা আমি জানি না, যে যেই মব বাংলাদেশে ডক্টর ইউনূসের সময় থেকে শুরু হয়েছে, সেই মব নাকি আপনি শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের পরপরই আপনি বিহারীদের হত্যা করেছেন, এমনকি এমন ন্যারেটিভও উচ্চারণ করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে মেলাইন করার জন্য, যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই, ফেব্রুয়ারি বা মার্চের 26-এ আগেই 1.5-2 লাখ বিহারি হত্যা করা হয়েছিল। আপনি এই জায়গা থেকে কি বলবেন? এগুলো নাকি মব ছিল এবং আপনি মবটি সৃষ্টি করেছিলেন। আসলে আসলে যারা 24-এর আন্দোলন করেছে তারা দেশের প্রতি তাদের কতটা আস্থা ছিল, দেশকে তারা কতটা চিনে, তাদের কার্যকলাপে আমি এটা বুঝতে পারি। অথচ তারা যে কাজটা করেছিলেন, শেখ হাসিনার সরকারের যে পতন ঘটিয়েছিলেন, এটা বাংলাদেশের সমগ্র মানুষের সমর্থনের কারণে এটা সম্ভব হয়েছিল। এটা যারা গুটি কয়েক নেতৃত্ব করেছেন তাদের জন্যই না, আমিও সমর্থন করেছিলাম। কারণ শেখ হাসিনা মানুষকে সম্মান করতে ভুলে যাচ্ছিলেন এবং ভুলে গিয়েছিলেন। এরকম করলে ভবিষ্যতেও যারা করবে তাদেরও এই পরিণতি হবে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। এখন মত নিয়ে যে কথা বলেছে, মুক্তিযুদ্ধের শুরুতে 1.5-2 লাখ বিহারীকে মেরেছিল, তারা যদি বিহারীর সন্তান হতেন তাহলে বলতে পারতেন। মুক্তিযুদ্ধের শুরুতে অবাঙালি 10 জন অবাঙালি মরেছে কিনা সন্দেহ, হতে পারে 10, 12, 15 জন, কিন্তু অবাঙালিরা বাঙালিদের মুক্তিযুদ্ধ শুরুর আগেই 2-3 হাজার তো মেরেছে, এতে কোনো সন্দেহ। আমাকে নিয়ে যদি প্রশ্ন হয়, আমি একজন মানুষকেও হত্যা করি নাই। আমি 2-4 জনকে শাস্তি দিয়েছি। মুক্তিযুদ্ধের সময় এত বড় একটা অধ্যায় পার হয়েছে, আমাদের এলাকায় 4-5টা মানুষও মুক্তিযুদ্ধের শুরুতে মারা যায়। তাই যারা এখন কথা বলেন তাদের হয়তো অভ্যাস আছে মানুষকে মারার। একজন মানুষকে কেন, একটা পিঁপড়াকে যখন আমরা জীবন দিতে পারবো না, তখন আমরা কাউকে মারতে পারি না। আর মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনকার ছেলে মেয়েদের, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের জানা নাই। পৃথিবীর ইতিহাসে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে পরিমাণ শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে, পৃথিবীর আর কোথাও কোন মুক্তিযুদ্ধে, কোন সংগ্রাম এতটা নিয়ন্ত্রিত থেকে শেষ হয় নাই বা সফলতা অর্জন করেনি। সেই জন্য বলবো, মুক্তিযুদ্ধটা ছিল সত্যি মুক্তির, হত্যার নয়। হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন আমি 4 জনকে শাস্তি দিয়েছিলাম পল্টন ময়দানে 18ই ডিসেম্বর 1971। তারা নারী হরণকারী ছিলেন, তারা লুটেরা ছিলেন, বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছিলেন। ওই পল্টন ময়দানে প্রায় 2.5-3 লক্ষ মানুষ ছিল। তারা বলেছিলেন, আমরা যখন জিজ্ঞেস করেছি এদের কি করা হবে, এই যে 2টি মেয়ে, 14-15 বছরের 2টি মেয়েকে নিয়ে এসছে, টাকা নিয়েছে, গাড়ি হাইজ্যাক করেছে, এই মেয়ে 2টির বাবাকে হত্যা করার জন্য গাড়ির বনাটে, পিছনের বনাটে ঢেকে রেখেছিল, এদের কি করা যায়? তাদেরকে শুধু, আমার মনে হয় 2.5-3 লক্ষ মানুষই গর্জে উঠেছিল, এদের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আমরা সেই দণ্ড দিয়েছিলাম, এবং সেটা যদি সেদিন না দিতাম তাহলে ঢাকা শহর অন্ধকার হয়ে যেত। এই মৃত্যুদণ্ডের জন্য আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আমি বাংলাদেশের প্রথম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মানুষ। আর টাঙ্গাইলে যখন অষ্টমীতে বঙ্গবন্ধু গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, কাদের পল্টনে 4 জনকে শাস্তি দিয়েছে, যারা লুটতরাজ করে, যারা মা বোনের সম্মান নষ্ট করে, তাদের আরো 1000 জনকে যদিও শাস্তি দিত তাহলেও ধন্যবাদ। এই হলো বঙ্গবন্ধু, আর এই হলো বর্তমান। সেই জন্য আপনাকে বলছি,
মবের কোনো জায়গা নেই, বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। এই আন্দোলনটা যদি সফল থাকতো, আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তারা যদি সঠিকভাবে কর্তৃত্ব করতে পারতেন, তাহলে এই আন্দোলনের সুবাতাস আগামী 100 বছর বইত, 200 বছর বইত। ভবিষ্যতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে ভয় করতেন। কিন্তু শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের সরকারকে, আমি এটাকে আওয়ামী লীগের সরকার বলি না, শেখ হাসিনার নেতৃত্বের সরকার, মানে শেখ হাসিনা লীগেরই সরকার, এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তারা যে সফলতা অর্জন করেছিলেন, এটা 1000 বছর থাকতো, কিন্তু তাদের কর্মকাণ্ডে 1 বছরও নেই। সেই জন্য সেই কর্মকাণ্ডের হতাশ। সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কি আপনার মনে হয় যে এর পেছনে অবশ্যই সুপরিকল্পিত একটা ডিজাইন ছিল, যেটি ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেই নিশ্চয়ই ডিজাইন নিশ্চয়ই নিশ্চয়ই জি অধ্যাপক সেই ডিজাইনটি ইউনূসের শুধুমাত্র, আমার প্রশ্ন হচ্ছে যে সেই ডিজাইনটাকে শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য, নাকি এর পেছনে সেই 71-এর পরবর্তী সময় থেকে যে চক্রান্ত চলছে, 71 বিরোধী যে শক্তি, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শক্তি, তাদের একটা সমন্বিত পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধকে মেলাইন করার জন্য? আসলে অনেকেই মনে করতেন অধ্যাপক ইউনূস অনেক বড় দামের মানুষ, কিন্তু তিনি বুঝিয়েছেন যে তিনি খুব বেশি দামের না। এবং আমাদের বাচ্চারা যে মারা গেল, হামে মারা গেছে প্রায় 700, 750। 800 আমার কাছাকাছি। তো মনে হয় অনেক রাষ্ট্রসভার ফাঁসি দিলেও কম শাস্তি। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা সত্যিকারে মুক্তিযুদ্ধের বিরোধী একটি সুপরিকল্পিত আন্দোলনই ছিল, এতে অস্বীকার করা যায় না। এবং এই আন্দোলনটা মূলত মূলত আমেরিকা এর সঙ্গে ছিল, অধ্যাপক ইউনূস তো ছিলই, কিন্তু এই আন্দোলনটা মূলত জামাতি পরিচালনা করেছে একেবারে নিবিড় ভাবে। এবং মানুষ যদি আগে জানতে পারতো যে সঙ্গে জামাত জড়িত, তাহলে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি যে কোনোভাবে এই আন্দোলন সফল হতো। জি। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, মানে এই আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা যাবে না, এবং করলেই তাদেরকে নানান ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মবের শিকার হতে হচ্ছে বা মবের হুমকি চলছে। কিন্তু ঠিক সেই জায়গা থেকে আবার মুক্তিযুদ্ধকে মেলাইন করা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি মবের জনক, আপনার হাত দিয়ে শুরু হয়েছিল। 71-এর সম্পর্কে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, 71 ষড়যন্ত্রের অংশ ছিল, এটি ষড়যন্ত্র না কিন্তু ওইটি ষড়যন্ত্র। এবং সর্বা মানে সবশেষে যেটি বলতে চাই, মানে যেই উপসংহারটি দাঁড়াচ্ছে, কথায় কথায় এই 24 আন্দোলনের সঙ্গে 71-এর তুলনা করা হচ্ছে। অর্থাৎ একটা প্যারালাল জায়গা আনা হচ্ছে, কোথায় নামানো হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি বেশ ভালোভাবেই জানেন। এই এই জায়গাটিতে আপনার মূল্যায়ন কি হবে এবং এটি কত দূর পর্যন্ত যাবে, এর শেষটা এখানে কোথায়? আসলে শুরুর দিকে 71 কে বাদ দিয়েই 47 আর 24 নিয়ে আন্দোলনকারীরা যে কথা বলেছিলেন সেটাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে কোনো আন্দোলনের কোনো কিছু তুলনা দেওয়া চলে না। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, স্বাধীনতা স্বাধীনতাই। এবং যারা ভাবছেন অনেক কিছু করেছেন, তারা খুব বেশি দিন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, জিয়াউর রহমানকে অস্বীকার করে, আমাদেরকে মিথ্যা বলে বঙ্গবন্ধুর মাথায় যারা পেশাব করেছে, তারপর তো আমি ভাবি না যে আমাদের কোনো সম্মান থাকার কোনো দরকার আছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের মাথায় পেশাব করেছে, আমার মাথায় করে। যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদেরকে গালি দেওয়া হচ্ছে, তাদেরকে জুতার মালা দেওয়া হচ্ছে, এবং এটা বেশি দিন পারবেন না। আমি একটা কথা বলবো
যে শেখ হাসিনা উনি যদি ঠিকভাবে চলতেন, তার পতনের পরেও তিনি যদি বুঝতেন, দেশের মানুষকে তিনি যদি বলতে পারতেন মানুষের ভুল করে, হয়তো আমিও ভুল করেছি, আমাকে মাফ করে দিন, দেখতেন এতদিন দেশে আগুন জ্বলে যেত। যখন ইন্দিরা গান্ধীর পতন হয়েছিল, আমি তখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে ভারতে ছিলাম। ৭৭ সালে যখন ইন্দিরা গান্ধীর পতন হয়, ৭৯ সালের শুরুর দিকে বিহারে প্রচন্ড বন্যা হয়েছিল। তিনি হাতির পিঠে চড়ে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, ভাইও और बहनों, गलती हो गया, माफी मांगता हूं, माफ कर दो। যে সঞ্জয় গান্ধীকে আমি শিলিগুড়িতে দেখেছি, সঞ্জয় গান্ধীর মুখে গায়ে থুতু ছিটিয়েছে রাস্তার দুপাশের মানুষ, অন্তত পক্ষে ৭০-৮০ হাজার মানুষ তাকে থুতু ছিটিয়েছিল। ইন্দিরা গান্ধীর মাপ চাওয়ার পরে ৩ মাসের মধ্যে সারা ভারত ইন্দিরাময় হয়ে গিয়েছিল। এই দেশে সাধারণ মানুষের বড় কেউ নাই। আল্লাহ রসুলের পরেই মানুষের মর্যাদা এবং তাকে সম্মান করা দরকার। আমি আপনার এই উপস্থিতির মাধ্যমে আপনার দ্বারা আমি শেখ হাসিনাকে বলবো যে তিনি দেশের মানুষের কাছে খালাস নিয়তে মাপ চান। দেখবেন মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তার পাশে দাঁড়াবে। আমি মাপ চাইতাম তার জন্য, কিন্তু আমি তার জন্য মাপ চাইতে পারি না, কারণ আমি তার অতটা কাছের মানুষ না, অতটা নির্ভরযোগ্য মানুষ না। আমি বঙ্গবন্ধুর জন্য মাপ চাইতে পারি, বাংলাদেশের স্বাধীনতার জন্য মাপ চাইতে পারি। স্বাধীনতার কোনো জন অন্যায় করলে তার জন্য আমি মাপ চাইতে পারি, কিন্তু আমি সরাসরি শেখ হাসিনার জন্য চাইতে পারি না। তিনি অতটা বিশ্বাস করলে, আমাদের মর্যাদা দিলে, তাহলে চাইতে নিশ্চয়ই পারতাম। যে মর্যাদা বঙ্গবন্ধু দিয়েছেন, মাওলানা ভাসানী দিয়েছেন, সেই মর্যাদা আমরা শেখ হাসিনার কাছ থেকে কেউ পাই। ডক্টর কামাল হোসেন পায়নি, আমি পাই নাই, আমির হোসেন আমু পায় নাই, তোফায়েল আহমদ পায় নাই, কেউ পায়। সেই জন্য আপনার মাধ্যমেই বলছি, দেশের মানুষকে গোলাম না, দলের কর্মীরা কর্মচারী না, তাদেরকে কর্মী বন্ধুর মতো ভাবতে হবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের, বাংলাদেশ বঙ্গবন্ধু, বাংলাদেশ মৌলানা ভাসানীর, বাংলাদেশ জিয়াউর রহমানের, তাকে যতই অস্বীকার করা হোক, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যথেষ্ট অবদান আছে। আর কিছু থাকুক না থাকুক, জিয়াউর রহমান ছিলেন বলে মুক্তিযুদ্ধে অনেক মানুষ সাহস পেয়েছে। সে ব্যাপারটা আমাকে নিয়েও বলা যেতে পারে যে আমি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে একজন অত্যন্ত সম্মানী মানুষ মনে করেছি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কাছ থেকে আমি অস্ত্র নিয়ে এসেছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের কাদেরিয়া বাহিনী যখন মানকার চরে ছিল, তেল ঢালাতে ছিল, তখন জিয়াউর রহমানের ক্যাম্পের থেকে খাবার এসেছে, আমাদের খাবার পৌঁছার আগে যদি কখনো ২-১ বার। সেই জন্য মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধটা বিএনপির না, আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধটা সত্যিকার অর্থেই সামগ্রিক দেশের ছিল। আমরা সেইভাবে এই যুদ্ধটাকে যদি দেশের সম্মান, দেশের জিনিস বলতে পারি। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান আমরা সবাই দিয়েছি, জিয়াউর রহমানে দিয়েছে, কর্নেল অলিও দিয়েছে, সবাই দিয়েছে। আজকে আমরা জয় বাংলা স্লোগান বানাইলাম আওয়ামী লীগের, আর জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ হলো বিএনপি। বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি বলুক, কিন্তু জয় বাংলা ও বাংলাদেশের মুক্তির স্লোগান। স্বাধীনতা আর জয় বাংলা আলাদা নয়, এক জিনিস। আপনি শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন, মানে স্পেশালি কোন জায়গা থেকে আপনি ক্ষমা চাওয়ার আহ্বানটি জানাচ্ছেন? একজন নেতা যখন নেতৃত্ব করে তার ভুল ভ্রান্তি হতেই পারে, তার কোনো খাম থেকে না, সার্বিক ভাবে তিনি ক্ষমা চাইবেন। যতটুকু মানুষ আশা করেছে ততটুকু তো নাও করতে পারেন উনি। ক্ষমা চাওয়ার জন্য চিহ্নিত কোনো বিষয়ের দরকার পড়েন, আর উনি চিহ্নিত কোনো অপরাধও করেন। অপরাধ তার নেতৃত্ব, যদি অপরাধ ভালো হয়, নেতৃত্বের অপরাধ হলে নেতৃত্বের ক্ষমাও আছে।
তিনি ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং বিচারের মুখোমুখি হবেন। এবং সেই জায়গা থেকে আপনি নিশ্চয় জানেন গত কয়েকদিনে কার কি মন্তব্য। আপনি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কিনা বা মনে করেন কিনা যে শেখ হাসিনা সত্যি সত্যি এরা কিংবা বেকার বেকার ব্যারিস্টার সেও এসে এখন টেলিভিশনে কথা বলে টক শোতে, এরা আবার কটাক্ষ করে যে আনিস আলমগীর ভাই আপনি কোথায় চাকরি করেন, আমি চাকরি কোথায় করি, সেটা তো করার দিন শেষ, আমি তো এখন অবসর টাইম এনজয় করছি এবং বেকারত্ব নিয়ে থাকছি মনে করো, কারণ তোমরা এমন একটা স্বাধীনতা দিয়েছো যে মিডিয়াতে চাকরি করা যাচ্ছে না। এমন একটা দিনে যেদিন চাকরি করার সুযোগ হবে সেদিন হয়তো চাকরি করব, কিন্তু এমন তো নয় যে চাকরি ছেড়ে দিয়ে প্রফেশন ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছি, আলু পটল ব্যবসাতে চলে গিয়েছি, বেকারত্বের দিনগুলো তো সাংবাদিকতাতেই আছি। সো আমাদেরকে এটা কটাক্ষ করার জন্য এগুলো করে। সো আমি এটা খুব গায়ে লাগি না, বাট আই নো হু আই এম। আমার এগুলো গায়ে লাগে না, কিন্তু আপনার এখানে আজকে বলতে হলো এই জন্যই যে সাধারণ কিছু মানুষের মধ্যে একটা যে কনসেপশন তৈরি হয়েছে সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যে ওরা কিছু জানে না। আমি একজনকে বলতে দেখলাম এরা এমন সব বয়ান তৈরি করে, ভুল তথ্য দেয়, অমুক তমুক। ভাই আমি আমি অন্যের কথা দায়িত্ব নেব না। আমার জীবনে জ্ঞাতস্বরে আমি কোনো ভুল তথ্য দিই নাই। আমার একটা তথ্য নিয়ে ইউনুসের 2 দালাল এবং প্যারিসে পলাতক পাখি বীর্যে জন্ম নেওয়া এক ইউটিউবার, সে এটা নিয়ে বিরাট একটা আর্টিকেল করেছে। আনিস আলমগীর বলেছিল যে 2 কোটি আওয়ামী লীগ গৃহহারা, এটা নিয়ে বিরাট কাহিনী বানিয়েছে। এরা রোহিঙ্গা বা শরণার্থী এবং ইন্টারনালি ডিসপ্লেস পিপল কি সেই সংজ্ঞাটুকু জানে না। ইন্টারনালি ডিসপ্লেস পিপল আজ 1 কোটি 1.5 কোটি 2 কোটি পর্যন্ত তো ছিল এবং এখনো তো আছে। আমি আওয়ামী লীগ করে এই জন্য বাড়িতে যেতে পারে না, এরা অন্য জায়গায় বাড়ি করেছে। ঢাকার লোক সিলেটে আছে, সিলেটের লোক ঢাকায় আছে, এরকম সারা বাংলাদেশে আছে। আমার পরিবার থেকে 2 জন ব্যক্তি বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। তো আমি আর কাকে উদাহরণ দেব? আমি এটা হচ্ছে যে আপনার তথ্য নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তারা তথ্য নিয়ে চ্যালেঞ্জ করছে, তারা করুক, কিন্তু অজ্ঞাতসারে করেছে। এখন আপনার অভিমত নিয়ে তার কেন চুলকানি লাগবে? আপনার অভিমত সে যে ইউনুসের চাটতেছে কিংবা অন্য কারো যে চাটাচাটি করে সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, তুই চাট, তোর চাটতে ভালো লাগে, কিন্তু আমার অভিমত নিয়ে তোর কেন সমস্যা রে ভাই? আমার অভিমত তো আমার অভিমত। এবং এই জন্যই বলি যে সিনিয়র সাংবাদিক এই যে কথাটা বললেন গত সপ্তাহে, আমি কিন্তু এটা বরাবরই যারা প্রেজেন্টার তাদেরকে বলি ভাই এই কি ধরনের আমি এটা ব্যবহার করি না। এবং গত সপ্তাহে চ্যানেল 24 এর একটা টক শোতে আমি আর আজিজ ভাই ছিলাম। আমাকে যখন এই নামে পরিচয় করে দিল সিনিয়র সাংবাদিক, দুইজনই আমরা সিনিয়র সাংবাদিক, তখন আমি বললাম যে ভাই সিনিয়র সাংবাদিকটা আপনারা ইউজ করেন না, কারণ এটা আমি নিজে ইউজ করি না, আমাকে এটা দিয়েন না, কারণ এটা এই উগ্র গোষ্ঠী মৌলবাদী গুপ্ত জামাতিরা এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করছে। এবং কিন্তু তাই বলে আমি বলছি না যে আমি সিনিয়র সাংবাদিক না, আমি অবশ্যই সিনিয়র সাংবাদিক। এবং আজিজ ভাইকে বললাম উনিও অবশ্যই সিনিয়র সাংবাদিক, উনি একটা পত্রিকার এডিটর, আমি একটা পত্রিকার এডিটর ছিলাম। তো আমরা সিনিয়র সাংবাদিক না তো সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক রাস্তায় বেকার ঘোরাঘুরি করে অন্য প্রফেশনে চলে যাওয়া আলু পটল ব্যবসা করছে ওরা, যেটা আগে বলছিলাম মডেল সাপ্লাই দেয় ওরা তো সিনিয়র সাংবাদিক না, ওরা তো সাংবাদিক পরিচয় দিতে পারবে না। ওদের তো লজ্জা থাকা উচিত, সাংবাদিক পরিচয় দিয়ে টক শোতে যায়। আপনাকেও গালাগালি করছে এটা নিয়ে, আপনাকে আমি কি বলবো? আপনি জার্নালিজম করেছেন, এত বছর ধরে জার্নালিজম করছেন, এতগুলো প্রতিষ্ঠানের আপনি বড় দায়িত্ব পালন করেছেন, হেড অফ নিউজ ছিলেন, এবং আপনি সাংবাদিকতা করে এসেছেন। ভাই আমরা তো বাই চয়েস সাংবাদিক হয়েছি, তোদের মতো বাই চান্স তো সাংবাদিক হই নাই, বাই চান্স তো সাংবাদিক হতে আসি নাই। এখন এই জিনিসটা কি আমি বলার চেষ্টা করি অনেকবার। ভাই দেখেন, আমি সাংবাদিকতা তো অনেকগুলো আপনার শাখা আছে। আমি এটাও একজনকে বলছিলাম ভাই সাংবাদিকদের মধ্যে একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট বলে একটা ব্যাপার আছে। আমি বিভিন্ন পত্রিকার কলম লিখছি, তাই না? তো এখন আমাকে চাকরি করতে হবে, চাকরি তো আমি যার সময় অবসরে যাব, এবং আমি তো পরিণত বয়সে অবসর নিয়েছি, অবসর বয়সে হয়েছে, কারণ অবসর কেন নিলাম অথবা এখন কেন চাকরি করছি না, এই জন্য আমি সাংবাদিক নিজেকে বলতে ভাই কেন বলি আপনাকে। আমার যেটা মনে হয় ওনারা আসলে এই লোকগুলোকে ভয় পায়, এবং এই লোকগুলো বিভিন্ন লজিকে ওরা কোনো জবাব দিতে পারে না। এখন যদি বলেন না গ্রামে একটা প্রবাদ আছে, তোমার সঙ্গে পারলাম না, তোমার লাউ গাছ কিনে ফেলে না।
আর আমার সঙ্গে আর্গুমেন্টে পারে না, তো যে এটা যাও আর নিজেদের ব্যাপার নিয়ে এত আলোচনা করি না। আমরা বরং এখন একটু আপনার কন্টেম্পোরারি ইস্যুগুলোতে যাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিন ধরে আমাদের দেশে এই এইচএসসি পরীক্ষা, বন্যার পানি, বৃষ্টির পানি জমে যাওয়া এবং মানে পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, এগুলো নিয়ে একটা লঙ্কা কাণ্ড মোটামুটি চলছে। এটা নিয়ে ডিটেল বলার কিছু নেই। এখানে কি দেখছেন আপনি? মন্ত্রীর ভূমিকা, স্টুডেন্টদের ভূমিকা, আন্দোলনের ভূমিকা, সব মিলিয়ে আপনি কি দেখছেন? আমি এখানে উস্কানি দেখছি। এই ছেলেগুলোকে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, তাদেরকে আবার বোঝানো যাচ্ছে না। এবং একটা একটা এটা এটা কি বলবো, স্পয়েলড সোসাইটি, স্পয়েলড জেনারেশন আমরা তৈরি করছি। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের সময় কি পরীক্ষা থেকে ডিসরাপশন হয় না? হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে, এখন মাসটা বেশি দূরে হয়ে গেছে। আমাদের সময় মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যেত আবহাওয়াকে চিন্তা করেই, জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষা হতো। এখন এটা জুলাইতে হচ্ছে, জুলাইতে একটা বৃষ্টির সময়। এটা এক ধরনের বেকুবি হচ্ছে যে জুলাইতে আপনারা বারবার এই সময়টাতে কেন পরীক্ষা নিয়ে আসতেছেন। বাট নানা কারণে, যেহেতু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, নানা কারণে শিক্ষা পিছিয়েছে, জুলাই এসছে। তো যেটা করা দরকার ছিল যে এই বন্যার মধ্যে যে পরীক্ষাগুলো আপনার নিয়ে তারা, এটা অমানবিক, এটা এটা মেনে নেওয়া যায় না। হাঁটু পানিতে এই দিয়ে ছেলেরা এই পরীক্ষা কেন্দ্রে যাবে, মেয়েরা পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষা দিচ্ছে। ভাই আমার তো এই কাপড় নিয়ে তো অস্বস্তি বোধ করে, আমি তো 1 মিনিটও বসতে পারবো না। এটা এই ছেলে মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তো একটা হেলা ফেলার বিষয় না। তো এটা এটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, এবং মন্ত্রী এটা সিরিয়াসলি নেন নাই। বা উনি যদিও বলছেন যে না, আমি অন্যদের সাথে আলাপ করেছি, আমার তো শুধু একা দায়িত্ব ছিল না, সেটা ওনার সাফাই হতে পারে। কিন্তু আমি পরবর্তীতে যেটা শুনলাম যে তারা এটা বাতিল করেছে, চিটাগং বোর্ডের সঙ্গে এটা সমন্বয় করে এটা পরীক্ষা নেবে। তো সেটাতে আমার মনে হয় যে আপত্তি করার তো খুব বেশি কিছু নাই। যেগুলা যেগুলা পরীক্ষা ভালো হয় নাই, যেগুলাতে বৃষ্টিপাত ছিল, সেগুলো পরবর্তীতে এটা হতে পারে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের উস্কানি এদের মধ্যে আছে। বিশেষ করে আমি এনসিপির নেতা নেত্রীদের বক্তৃতায় দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলোকে, ইয়াং জেনারেশন গুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং ইয়েতে ইভেন প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলছে। তো মানে শিক্ষামন্ত্রী তো নগণ্য বিষয়। তো এই যে জিনিসটা, আমার মনে হচ্ছে প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা এই খেলাখেলি ভালো না। এটা এই জেনারেশনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এই এই ইন্টারমিডিয়েট একটা জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা মাইলস্টোন। আপনি কোন দিকে যাবেন, আপনার একটা দিক নির্দেশনা। এটা কোথায়, আপনি ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর নির্ভর করছে, আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কোথায় যাবেন, নাকি বেকার হবেন, সবকিছুর উপর নির্ভর করছে, না বিদেশ যাবেন। সে এমন একটা পরীক্ষাকে হেলায় ফেলায় করে এবং এটার পেছনে রাজনৈতিক ইন্ধন যোগানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। আওয়ামী লীগকেও আমি দেখি যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজনও এটা তো মৌন সমর্থন আছে ছেলেদের এই উগ্র দিকে। বা তারা তারা অন্যভাবে বলে, তারা বলে যে ইউনুস যে এই সোসাইটি, এই শিশুগুলোকে নষ্ট করে গেছিল, তখন তো আপনারা কিছু বলেন নাই। তারা ওই জুলাইয়ের আন্দোলনকে ইঙ্গিত করতে চায়। আমি বললাম যে ভাই, জুলাই আন্দোলন আর এটাকে, দুইটাকে এক করে আর এখন দেখেন না। কারণ এটা, বা জুলাইতে যদি ভুল করেও থাকে কেউ আপনাদের দৃষ্টিতে, তো এই ভুল এখন আবার হতে দেবেন কেন? এখন তো এটা হওয়া উচিত না। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, এই যে আমাদের যারা স্টুডেন্ট যারা আছে, অথবা স্টুডেন্টের মতো যারা দেখতে ওই বয়সী, তাদের মুখের ভাষা, আচার আচরণ, এখানেও কিন্তু আমার কাছে খুবই, আমি কিন্তু আতঙ্কিত আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে। তাদের এর কেমন শিক্ষা? আজকে দেখলাম যে একটা ছেলে একজন বয়স্ক লোককে লাফি দিচ্ছে। আপনি এটা ছবি আসছে কিনা, আপনি দেখছেন কিনা জানি না। আমি তো দেখছি শিক্ষকের উপর চেয়ার মারছে। শিক্ষক, কেন? এগুলো হচ্ছে অবক্ষয়। থ্যাঙ্কস গড যে আমি এখন শিক্ষকতা অলমোস্ট ছেড়ে দিয়েছি। কারণ এই জেনারেশন যদি হয় আমাদের ছাত্র, ওনাদেরকে কি শিক্ষা দেব? হ্যাঁ, এবং আবার বুড়া বুড়া বয়সের আবার ইয়েগুলা, এক ব্যারিস্টারকে দেখে বলছে আমার জীবনে কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকদের উপর। তো এরা এরা কি দিবে? এদের কাছে থাকেও তো এরাই তো উস্কানি দাতা। যে আমার কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকের উপর, আপনার কোনো কৃতজ্ঞতা নাই, তার মানে আপনি অকৃতজ্ঞ। আপনার শিক্ষা জীবনে যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ে গেছে,
কেউ না কেউ 2 পয়সার উপকার হলেও তো আপনাকে করেছে। আপনি যখন বলেন যে না আমার কোনো ইয়ে নাই, তার মানে হচ্ছে যে এই জেনারেশনকে উস্কিয়ে দেওয়া যে শিক্ষকদের উপর তোমার কৃতজ্ঞতাবোধের কিছু নাই, এটা টুলস, এটা তুমি টাকা দিচ্ছ তাই পড়াচ্ছে, তা তো না। শিক্ষকতা এমন একটা পেশা যেটা যেটা নিজেকে ভাইরাল করার পেশা না, এটা হচ্ছে এমন একটা পেশা যে লোকই পেশা, যেটাতে আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে চলছি, আমার এই স্টুডেন্ট, আমি তাদেরকে শিক্ষা দেব, আমার চাকচিক্য নয়, আমার অন্য জীবনে আমি যেতে চাচ্ছি না। এই যে আপোষ করা, নিজের সাথে যে আপোষ করা, এই যে মহান যে জিনিসটা, আপনি এটার প্রতি তো সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। যে লোকটা অন্য কিছু হতে পারতো কিন্তু সে শিক্ষকতা বেছে নিয়েছে, সে ক্লাসে ফার্স্ট বয় ছিল, সে কি অন্য কিছু করতে পারতো না? সে শিক্ষকতা কেন বেছে নিল যেখানে কোনো দামই আমি এই প্রসঙ্গে আপনি একটা ছোট্ট, যদিও একটু প্রাসঙ্গিক না তবুও বলি। আমি ওই দিন দেখলাম যে ইটিভির একটা টক শোতে আমাদের একজন মানে ভদ্রলোক, খুবই পরিচিত মুখ, উনি বলছেন যে ওনার নাকি ওনার শিক্ষকদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা নাই। ওনার যারা শিক্ষক ছিলেন তাদের কারোর প্রতি ওনার কোনো কৃতজ্ঞতা নাই। তো না, এটা আমি যদি তার সবাই কথাই বলছি, করবে, আমি তার কথাই বলছি, আমি ওটা ভাইরাল দেখেছি, তার ক্লিপ দেখেছি। হ্যাঁ, এবং এটা কি ধরনের অসভ্যতা যে যে বলে যে আমার কোনো কৃতজ্ঞতা না থাকলেও চুপ করে থাকেন না, কিন্তু আপনি উস্কে দিচ্ছেন কেন শিক্ষকদের প্রতি অসৎ আচরণ করার জন্য? সো আমরা দেখতে পাচ্ছি এগুলো 5 আগস্টের ফল। 5 আগস্টের পরে এই যে বিকৃত মস্তিষ্ক কিছু ব্যক্তি মিডিয়াতে এসে এবং এই সমস্ত উদ্ভট বয়ান দেওয়া শুরু করেছে। এক ইডিয়েট আমাকে বলে যে আনিস আলমগীর কোথাকার সাংবাদিক, কোথায় চাকরি করেন, বিদেশ থেকে টাকা পান, খাবি যাবি। ওই ছাগল কবিরকে আমি জিজ্ঞেস করি তুমি ধানমন্ডিতে কিভাবে থাকো? আমি ধানমন্ডিতে আমার বাড়ি আছে সেটা নিয়ে কথা বলছে, আমার নাকি ভাড়া আছে, বাড়িটা কোথায় আমি এটা খুঁজে পাইলাম না। এখন সে ধানমন্ডিতে কিভাবে থাকে, বেকার উকিল যার 2 পয়সা দাম নাই? এই কোশ্চেনটা কে করবে? এটা এটা তো নয়। এরা যেটা করছে মুক্তিযুদ্ধকে গালি দিচ্ছে। আপনি দেখেন ওই ছাগল কবির বলে 16ই ডিসেম্বরকে আমি মানি না, আরো একজন বেকার ব্যারিস্টার সেও বলে